কি মনে হয় ইরান যে হঠাৎ করে ইসরায়েল আক্রমণ করে বসলো কি কারণে? প্রতিশোধ দিতে নাকি প্রতিষ্ঠা পেতে? তবে কি ইরানের এই আক্রমণ নিছক লোক দেখানো নাকি লাভ কিছু হয়েছে? এই যুদ্ধের ফলাফলই বা কি হবে? সর্বশেষে কি আবারও দায় চাপবে শুধু মুসলমানদের উপরেই? কিসে এত শক্তি ইসরায়েলের? কি কারণে সারা দুনিয়াতে তার এত নাম ডাক, এত রব রব ভাব? সহযোগী আমেরিকার তুলনায় ইরান এত দুর্বল হওয়া সত্ত্বেও কোন সাহসে সে আক্রমণ করে বসলো ইসরায়েলে? আসসালামু আলাইকুম, আমি সৈয়দ বাপুল। আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব এই যুদ্ধগুলোর কারণ, ফলাফল এবং ক্রমান্বয়ে কোন দিকে যেতে পারে এই যুদ্ধের মোড়। গত 1 এপ্রিলে সিরিয়ার রাজধানীর একটা ইরানীয় কনসুলেটে যে হামলাটি হলো সেখানে ইরানের অনেক কমান্ডার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ নিহত হলো। এর জবাবে ইরান প্রথম থেকে বলে আসছিল যে এর জবাব দেওয়া হবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এইভাবে কনসুলেটে আক্রমণ করা কোনোভাবেই যায় না। ইরান যেটা দাবি করেছে এই আক্রমণটি করেছে ইসরায়েল এবং ইসরায়েলের অ্যালাই যে গ্রুপগুলি আমেরিকার মদতপুষ্ট হয়ে সে ধরনের কোনো দল। যদি বলতে হয় ইসরায়েলের এই ধরনের আক্রমণগুলো নিছক একদিনকার ঘটনা নয়। যদি দেখতে চান প্রায় প্রতি বছরই ইরানের এই সকল বিশিষ্ট রাজনীতিক, কূটকৌশলী এবং কমান্ডারদেরকে লক্ষ্য করে বছর পর বছর নিয়মিত এই হামলাগুলো করে আসছে ইসরায়েল। 1978 এবং 1989 সালের যে ইসলামিক রেভলিউশন হয়েছে এবং যেটা করেছিলেন আয়াতুল্লাহ আল খামেনি, এই রেভলিউশনের পর থেকেই পূর্বের থাকা ভালো সম্পর্ক, আমেরিকার সাথে ইরানের যে ভালো সম্পর্ক ছিল সেটা নষ্ট হতে শুরু হয়েছে এবং তিক্ত হতে শুরু হয়েছে। এবং এই পুরো আরব অঞ্চলটাতে মূলত আমেরিকার যে কোনো ধরনের পার্সোনাল এজেন্ডা সার্ভ করে ইসরায়েল। আমরা যদি বলতে চাই ইসরায়েল হচ্ছে আমেরিকার ক্ষুদ্রতম একটা সংস্করণ। আমেরিকার স্বার্থকে পুরোপুরিভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমেরিকা তার নিজস্ব ক্ষুদ্র একটা সংস্করণ এই আরবের মাটিতে, আরব অঞ্চলতে প্রতিষ্ঠিত করেছে। সে দেশের নামই হলো ইসরায়েল। ইসরায়েলের সাথে ইরানের দ্বন্দ্ব তৈরি হওয়ার পেছনে 6টি বিশেষ কারণ আমরা দেখেছি। 6টি বিশেষ কারণ। 1 নম্বর হচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি ইরান যে ইসলামিক রেভলিউশনটা হয়েছে এটা। এই ইসলামিক রেভলিউশন হওয়ার মাধ্যমে আমেরিকার প্রভাবকে খর্ব করা হয়েছে এই ইরান অঞ্চলটাতে। ইরান এবং ইরানের আশপাশ অঞ্চলটাতে আমেরিকার প্রভাব খাটো হওয়া শুরু হয়েছে ইসলামিক রেভলিউশনের পরপরই। কেননা ইসলামিক রেভলিউশনের আগে ইরানের যে সরকার ছিলেন তিনি ছিলেন একেবারে আমেরিকাপন্থী এবং আমেরিকার পুরোপুরি মদতপুষ্ট হয়ে তিনি তার রাষ্ট্র পরিচালনা করছিলেন। 2 নম্বর কারণটা হচ্ছে যে আমেরিকার ক্ষুদ্রতম সংস্করণ ইসরায়েল এই যে আরব অঞ্চলটাতে যে অবস্থান করছে এ মূলত যখন ইরানের সাথে দূরত্ব তৈরি হচ্ছিল তখন অন্যান্য পার্সোনাল যে এজেন্ডাগুলো সার্ভ করতে যাচ্ছিল আমেরিকার পক্ষে সেগুলো করতে গিয়ে বারবার বাধা চলে আসে ইরানের দিক থেকে। 3 নম্বর কারণটা হচ্ছে ইসরায়েলের জনগণের, ইসরায়েলের শাসকবর্গের ইসলাম বিরোধী মনোভাব। বরাবরের মতোই তারা এই যে ইসলামের প্রতি বিদ্বেষ এবং মুসলমানদেরকে ক্ষতি করার, মুসলমানদেরকে ধ্বংস করার যে আগ্রহ, যে চিন্তা, এটা তারা লালন করে আসছে এবং তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রকাশ ঘটিয়েছে। আমরা যদি ছবিতে দেখতে চাই দেখতে পাবো যে এই যে গাজা অঞ্চলটা কত ক্ষুদ্র হয়ে গেছে, একেবারে মুসলমানদেরকে চাপা দিতে 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 একবারে দেশ থেকে বিতাড়িত করে ফেলা হচ্ছে। তাদের প্রতি গণহত্যা চালানো হচ্ছে, পাশাপাশি তাদেরকে দেশ থেকে ছাড়ে তারা কোথায় চলে যাওয়া যায়, তাদের কোনো দায়িত্ব তারা নেবে না। আর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো গাজায় গণহত্যা। গাজায় যে নির্বিচারে গণহত্যা চালানো হচ্ছে ইসরায়েল কর্তৃক আমেরিকার মদতপুষ্ট হয়ে, এই বিষয়টা ইরান সহ আশেপাশে অন্যান্য দেশের সাধারণ মুসলমানদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নাম্বার 5, ইসরায়েলের পক্ষে এবং আমেরিকার পক্ষে ইরান বিরোধী লবিং, ইন্টারন্যাশনাল বাণিজ্য নষ্ট করার চেষ্টা, তাদের জ্ঞান বিজ্ঞানের শ্রেষ্ঠ হওয়ার যে লড়াই সেখানে বাধা দেওয়ার চেষ্টা এবং তাদের বিজ্ঞানীদেরকে হত্যা করা, তাদের জ্ঞানীগুণী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে রাষ্ট্র কর্তৃক সন্ত্রাসের মাধ্যমে হত্যা করার যে প্রবণতা। শুরু থেকেই ইরানের যে আত্মবিশ্বাসী মনোভাব, তার মাধ্যমে নিজেদেরকে যে নির্ভরশীল করে গড়ে তোলার যে তাদের চেষ্টা, এই চেষ্টায় বরাবরই পানি ঢেলেছে ইসরায়েল এবং আমেরিকা। তো এই সকল বারবার বাধাপ্রাপ্ত হয়ে জাতীয় শক্তিতে বলিয়ান হয়ে ইসলামিক রেভলিউশনারি এই বাহিনী
বা ইসলামিক গার্ডের এই বাহিনী সবসময় চেষ্টা করেছে যতটা সম্ভব এই সকল বাধাকে এড়িয়ে বিভিন্ন ধরনের সমস্যাগুলোকে পেরিয়ে নিজের রাষ্ট্রকে যেন আত্মবিশ্বাস এবং মর্যাদাশীল করে গড়ে তোলা যায়। বরাবরের মতোই বিভিন্ন ধরনের আন্তর্জাতিক চাপকে মোকাবেলা করে ইরান তাদের যে পথে তারা হেঁটেছে সেই পথে তারা ইতিমধ্যে বিশ্ব শক্তিদের মধ্যে অন্যতম একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, যারা তাদের বিশ্বে তাদের একটা অবদান রাখার মতো, তাদের এই বিশ্বে তাদের একটা ক্ষমতা দেখানোর মতো অবস্থায় তারা চলে গেছে। এখন আমাদের সামনে সর্বশেষ যে ঘটনাটা ঘটলো 1 এপ্রিল, যে ইরানি কনসুলেটে হামলাটা হলো। এই কনসুলেটে হামলা হলে সাধারণত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই হামলাটা কখনো করা যায় না। এই ধরনের জায়গাগুলোতে হামলা হলে মূলত অন্য দেশে, যাদের দেশে হামলা হবে, যাদের দেশের কনসুলেটে হামলা হবে, সেই হামলার বিপক্ষে তারা যুদ্ধ ঘোষণা দিতে পারে। তো এই জায়গাটা হয়ে গেছে মূলত তাদের জন্য একটা প্রেস্টিজ ইস্যু। তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে শুধুমাত্র এই প্রেস্টিজ ইস্যুকে সামনে রেখেই আমাদের এই আয়াতুল্লাহ আল খামেনির ইসলামিক রেভলিউশনারি গার্ড এই আক্রমণের প্রস্তুতি নিল? কিছু ক্ষেত্রে একেবারে না। কারণটা হচ্ছে এই যে আক্রমণের প্রস্তুতি, এটা কিন্তু আজকের না, এটা ধরে অনেক দিন ধরে চলে আসছে। আজ থেকে 10, 12, 15 বছর আগে যদি নজর দেখা যায়, এই যে হুমকি ধামকি দেওয়া, ইরান হুমকি দিচ্ছে ইসরায়েলকে, ইসরায়েল আমেরিকা হুমকি দিচ্ছে কিন্তু ইরানকে, এবং এই চাপ প্রয়োগ, এই বিষয়টা কিন্তু সবসময় রয়ে গেছে। তাহলে কি বলবেন এটাও কি একটা চাপ প্রয়োগের মাধ্যম ছিল? হ্যাঁ, এই আক্রমণটা ওই চাপ প্রয়োগের একটা অংশ। কি করে বলি বলেন? কারণ যখন ইরান এই আক্রমণটা করলো, এই যে 2টা দেশ 3টা দেশ পেরিয়ে যে আমাদের এই যে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে, এই যে 2টা 3টা দেশ পার হয়ে ক্ষেপণাস্ত্রগুলো যাচ্ছে বা ড্রোনগুলো যাচ্ছে, এই ড্রোনগুলো কিন্তু সুস্থভাবে সম্পন্ন যেতে পারছে না। আবার এই ড্রোনগুলো যাওয়ার আগেই প্রায় 92% এটা কিন্তু ওই পথেই কিন্তু ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাহলে ইরান আক্রমণটা কেন করলো? আসলে এই অবস্থাতে ইরানের আক্রমণ করার কোনো উপায়ও ছিল না। একটা আক্রমণ যে করতেই হতো, সেই কারণেই তাকে আক্রমণটা করতে হয়েছে, তাছাড়া বাদবে কিছুই নয়। কারণ আক্রমণে যে পরিমাণ এফোর্ট করা হয়েছে তার থেকে অর্জন কিন্তু খুবই সামান্য। প্রথমে আপনাদের সামনে আলোচনার ক্ষেত্রে আসতে হবে যে ইরান যদি আক্রমণ করতে চায় কয়টা উপায় আক্রমণ করতে পারে। আমার চিন্তা থেকে ইরান আক্রমণ করতে পারে 5টা ভাবে। 1, ইরান আক্রমণ করতে পারে মিসাইল দিয়ে। তার যে দূর পাল্লার যে মিসাইলগুলো রয়েছে, মধ্যম পাল্লার যে মিসাইলগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে সে কিন্তু সহজে আক্রমণ করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে ইরানের এই মিসাইলগুলো চলে যাবে কমপক্ষে একটি দেশের উপর দিয়ে। তার সাথে যেহেতু ইসরায়েলের সাথে যেহেতু বর্ডার কোনো অংশ নাই, বর্ডার 2 অংশের যেহেতু কোনো ধরনের সম্পর্ক নাই, সুতরাং এরা কিন্তু একটা দেশ থেকে একটা দেশে যাইতে গেলে কিন্তু মাঝখানে একটা দেশের সীমা রেখে আকাশ সীমা পার হতে হবে। ওই দেশের সরকার কতটুকু চাইবে তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করবে যে এই সকল মিসাইল সফল হবে কিনা। 2 নাম্বার, ড্রোনের মাধ্যমে। ইরান ইতিমধ্যে বেশ কিছু ড্রোন আবিষ্কার করে ফেলেছে, যে ড্রোনগুলো বিশ্বব্যাপী ইতিমধ্যে স্বীকৃত হয়েছে এবং প্রশংসিত হয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাই এই ড্রোনগুলির ব্যবহার হচ্ছে রাশিয়ার সাথে ইউক্রেনের যে লড়াই, সেখানে কিন্তু হচ্ছে, এবং সেগুলো প্রয়োজন অনুযায়ী মোটামুটিভাবে সফল হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রটা কিন্তু আলাদা। এই ক্ষেত্রে হচ্ছে মাঝখানে একটা বিশাল দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। যদিও এই ড্রোনগুলি 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত লয়ডারিং করতে করতে গিয়ে আক্রমণ করতে পারে, কিন্তু মাঝখানে অনেকগুলো বাধা সীমারেখা অতিক্রম করে কিন্তু সবগুলোই ওখানে পৌঁছতে পারেনি। একটা সংবাদ থেকে আমি যেটা জানলাম, প্রায় 200-এর উপর অধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে প্রায় 200টাই কিন্তু মাঝপথে ফেলে দেওয়া হয়েছে, এমনকি গুলি করেও ভূপাতিত করা হয়েছে। 3 নাম্বার যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে তার মদতপুষ্ট প্রক্সি এবং গেরিলা বাহিনী দ্বারা আক্রমণ। বিশেষ করে ইরাক, সিরিয়া, লেবানন এই সকল রাষ্ট্রতে তার ইরানের মদতপুষ্ট অনেকগুলো প্রক্সি টিম রয়েছে। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহ একটা অনন্য এবং শক্তিশালী সংগঠন। এই আক্রমণের মধ্যে তারাও কিন্তু একই সাথে আক্রমণ করেছিল, যদিও এই আক্রমণের ফলাফল কিন্তু খুব একটা ফলপ্রসূ নয়। 170টি ড্রোন আগেভাগে প্রতিহত করা হয়েছে, 30টি ক্রুজ মিসাইল, 25টি ভূপাতিত করা হয়েছে,
120টি ব্যালিস্টিক মিসাইলের কয়েকটি পতিত করা হয়েছে এবং লক্ষ্য ছিল 4টি। এই 4টি লক্ষ্যের মধ্যে যে লক্ষ্যস্থল ছিল 4টি লক্ষ্যের মধ্যে শুধুমাত্র একটি আক্রান্ত হয়েছে, বাদ বাকিগুলো একে মোটামুটিভাবে সেফ রয়েছে। তাহলে ফলাফল কি? এর ফলাফলটা হলো মূলত ক্রমান্বয়ে চলতে থাকা এই যে রাষ্ট্রের উপরে আক্রমণটা জনগণের উপরে একটা প্রভাব ফেলেছে। তাদের মধ্যে যে যেমন জাতীয়তাবাদের চর্চা রয়েছে ইরানে, এবং ওই দেশের জনগণ যখন দেখছে বারবার সে দেশের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আক্রমণ করা হচ্ছে কিন্তু রাষ্ট্র রয়েছে নীরব, সেক্ষেত্রে মানুষের মধ্যে ছিল তুমুল আভ্যন্তরীণ চাপ। এই চাপটা মূলত সে দেশের রাজনীতিকেও প্রভাবিত করেছে। এই চাপের ফলেই আসলে ইরানের যে কর্তৃপক্ষ ছিল তাদেরকে একটা আক্রমণ করতে হতো এবং করে দেখা যেত যে আমরাও পারি আক্রমণ করতে। ঠিক এই চাপটা মোকাবেলার জন্যই ইরানকে এই অবস্থাতে আক্রমণ করে বসতে হলো। মূলত ইরান কখনো চায় না সরাসরি আক্রমণ করতে। ইরানের গত 10-15 বছরে যদি আমরা সিস্টেমগুলো বুঝতে চেষ্টা করি তখন দেখা যাবে যে ইরান যতগুলো যুদ্ধে জড়িয়েছে সেগুলো ছিল মূলত প্রক্সি ওয়ার। এইবারই প্রথম টান উত্তেজনার মধ্যে ঘোষণা দিয়ে তাদেরকে কিন্তু আক্রমণটা করতে হলো, মূলত পাবলিক সেন্টিমেন্টকে বুঝ দেওয়ার জন্য এবং মানুষকে বোঝানোর জন্য যে আমরাও আক্রমণ করতে পারি, আমরা হেরে যাইনি। জনগণের মধ্যে যে জাতীয়তাবোধ রয়েছে সেটা কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। সে কারণে প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে যে ইরান যদি পুরোপুরি যুদ্ধে জড়ায় সব থেকে বেশি লসে পড়বে ইরান। এটা তো সত্য কথা। ইরানের পক্ষের দলগুলি যে জিহাদ চলছে পুরো আরব অঞ্চল জুড়ে, তাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দেওয়া খুবই প্রয়োজন ছিল যে এই যে ইরান শুধুমাত্র পেছন থেকে কলকাঠি নাড়ে না, তারা তাদের সাথে সরাসরি আছে। ইতিমধ্যে ইরানের একজন কমান্ডার বাঘেরি উনি বলেছেন যে যদি ইসরায়েল থেকে আবার নতুন করে যদি ফেরত লড়াই না করার চেষ্টা করা হয় তাহলে ইরান আবার নতুন করে আক্রমণ করবে না। যদিও এর সাথে তিনি এটাও যুক্ত করেছেন যে আমাদের প্রস্তুতি 10 গুণ বেশি আক্রমণ হবে, এই রকমের কথা বা হুমকি আবারও দেওয়া হয়েছে। আমার যেটা চিন্তা সেটা হচ্ছে আগামী দিনে তাহলে কি হবে, আগামী দিনগুলোতে লড়াইটা সব কোন দিকে যাচ্ছে, আগামী দিনের লড়াইটা তাহলে কোন দিকে যাচ্ছে। 3টি ঘটনা ঘটতে পারে। 1, ইরান নতুন করে আবারও আক্রমণের জন্য তৈরি হবে এবং আবারও 2-4-10 দিন পর বা 1 মাস পর নির্দিষ্ট সময় পর ভেবে চিন্তে আবারও একটা সিরিজ আক্রমণ চালাবে এবং এই আক্রমণ এবারের মতো বা আরো একটু মাল্টি ডাইমেনশনাল হতে পারে। এবারে যেমন বিভিন্ন আকৃতির, বিভিন্ন মাধ্যমের, বিভিন্ন স্তরের, বিভিন্ন গতির মিসাইল বা ক্ষেপণাস্ত্র বা অন্যান্য যে ছোট ছোট বিমানগুলোকে পাঠিয়েছিল ভিন্ন ভিন্ন মানের, একটু বিভ্রান্ত করার জন্য। কিন্তু আগামীতে হয়তো আরও ডাইমেনশন আনা হবে, আরও হয়তো বৈচিত্র্য আনা হবে, হয়তো বা নৌবাহিনী থেকে বা জাহাজ থেকেও আক্রমণ চালানো হতে পারে। কিন্তু এটা হওয়ার সম্ভাবনা একেবারেই আমার কাছে মনে হয় নেই, কারণ ইরান এই সময় নিজের আভ্যন্তরীণ যে শক্তি সংকটে ভুগছে। 2, ইরানের আরেকটা দুর্বলতা হলো ইরানের খুব আশেপাশেই যদি আপনি ম্যাপের দিকে তাকান, ইরানের 4-5টা ঘেরা আছে একেবারে আমেরিকান সেনাঘাঁটি দ্বারা পুরো ইরানটাকে ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ ইরানের চারপাশে কমপক্ষে 9 থেকে 10টি সেনা ক্যাম্প রয়েছে বা সেনাঘাঁটি রয়েছে আমেরিকার। তাহলে ওখান থেকে যখন তখন সে কিন্তু বিমান হামলা করতে পারবে, ক্ষেপণাস্ত্র হামলা করতে পারবে। সুতরাং ইরানের আসলে খুব বেশি কিছু করার নাই এবং আমেরিকাও চাইছে যে সেকেন্ড টার্ম যেন আক্রমণগুলো না হয় এবং বারবার সে কারণে কিন্তু ইরানকে সতর্ক করে দেওয়া হচ্ছে। এবং পাশাপাশি এই যে ভারত মহাসাগরে আমেরিকার কিন্তু একটা শক্ত ধরনের অবস্থান রয়েছে। দিয়াগো দা গার্সিয়া দ্বীপে আমরা দেখতে পাবো এখানে কিন্তু পুরোপুরি একটা নৌবহর দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ইসরায়েলকে সাহায্য করার জন্য। 2 নাম্বারটা হচ্ছে ইসরায়েল আবারও নতুন করে আক্রমণ করতে পারে উস্কে দেওয়ার জন্য, এই আক্রমণ করে দিতে পারে অথবা বারবার করে উস্কে দেওয়ার জন্য এই যে হুমকি ধামকি এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস চলতে থাকবে। 3 নম্বরটা হতে পারে ইসরায়েল আপাতত চুপ থাকবে, ইরানও আপাতত চুপ থাকবে, অল্প দিনের মধ্যে সবকিছু তাদের মধ্যে সম্পর্ক শান্ত হবে, কিন্তু পারস্পরিক যে কি বলবো যে প্রক্সি ওয়ার এটা অবশ্যই চালু থাকবে। এবং আমার ধারণা অনুযায়ী প্রক্সি ওয়ারের দিক থেকে ইরানের থেকে আপাতত আগামী দিনগুলিতে
ইসরায়েল আরো অনেক বেশি এগিয়ে যাবে প্রক্সি ওয়ারে। কারণ এই জায়গাতে প্রক্সি ওয়ারে ইসরায়েলের কিন্তু অবস্থান শক্তিশালী করার সুযোগটা বেশি। ধন্যবাদ। আমরা পর্যায়ক্রমে আগামীতে ইরানের নতুন কোনো তথ্য যদি আসে বলার মতো আপনাদের বলতে হবে, তাহলে অবশ্যই আপনাদের সামনে এটা নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।